বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই মন্তব্য জাহিদের। বিদেশি গণমাধ্যমে ক্ষমতায় থাকা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা রিজভির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার, বললেন সংগঠন হিসেবে দলটির বিচারের পদক্ষেপ নিচ্ছে ট্রাইব্যুনাল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলছে দোকানপাট, সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস। অবরোধ প্রত্যাহার হলেও 144 ধারা বহাল। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে আনন্দময়ী দর্শনে মণ্ডপে মণ্ডপে ভিড়। বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। এবং বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়। মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। জুলাই হত্যাযজ্ঞের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলটিকে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে। তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি, সেটা হচ্ছে দোজ হু আর এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নয়াপল্টনে এক পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের কাছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবার জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার ও আরাকান আর্মির উপর কঠোর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে $9.60 কোটি অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিয়োগ থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির 2 নেতা।
প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর ৮ বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত, আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে। এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan, pursue accountability and restorative justice, dismantle the narco economy, and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. এ সময় যুক্তরাষ্ট্রে পড়তে আসা রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা আবেগঘন বক্তব্য রাখেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। These people were killed in a drone attack by the Arakan army on 5th August 2024. শেষ হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন, শেষ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর। জাতিসংঘ সদর দপ্তরে প্রথম রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের পর বাংলাদেশকে $96 মিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঘোষণা অনুযায়ী $60 মিলিয়ন অনুদান দেবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দেবে $36 মিলিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই, বরং দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক ফায়দা হাসিলে অতীতে জঙ্গি নাটক সাজানো এবং শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। আর ধর্ম উপদেষ্টা বলেছেন, রাতে নয়, এবার নির্বাচন হবে দিনে, ভোট দেওয়ার সুযোগ পাবেন সবাই। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না এবং আমরা এটা জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে কঠোর কর্মসূচিতে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। বুধবার দুপুরে বরিশালের সংকট মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে আইন উপদেষ্টা আরও জানান, সংগঠন হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচারের ব্যবস্থা করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও আশ্বস্ত করেন তিনি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে, আমরা এভাবে এগিয়ে যাচ্ছি।
ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিলে সাজানো হয়েছিল জঙ্গি নাটক। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার কথা জানান উপদেষ্টারা। তারাও তখন নিজেদেরকে গুটিয়ে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি পিআর পদ্ধতি চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলগুলোর উচিত ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নজর দেয়া। অন্যদিকে পিআর চাইলেও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, নির্বাচনে অংশ নেবে তার দল। নিয়োগ থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। জি, আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে ছিল। অনেকে আপার হাউসে পিআরের পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআরের পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআরের পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। and will participate election on February. প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে তাদের জাতিসংঘ সফর সফল হয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা এখন নির্বাচনমুখী ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে আবারও রাজপথে ইসলামী দলগুলো। নেতাদের আশা, চলমান আন্দোলনের মধ্যেই সমাধানের পথ খুঁজবে সরকার। তবে দাবি পূরণে সরকার গড়িমসি করলে নভেম্বরে জোটগত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। শফিক মুন্সির রিপোর্টে বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ প্রায় অভিন্ন বেশ কিছু দাবিতে গত 18 সেপ্টেম্বর থেকে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত সহ বেশ কয়েকটি ইসলামী দল। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো ইতিবাচক সাড়া না পাওয়ায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো। নেতাদের আশা, চলতি মাসে কর্মসূচির মধ্যেই সরকারের পক্ষ থেকে মিলবে ইতিবাচক সাড়া। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে যারা যারা এই আন্দোলনে সহমত পোষণ করেছে, আমরা মনে করেছি যে এই বিষয়টা আমাদের রাজপথে
আন্দোলনের মাধ্যমে এটা অর্জন করতে হবে। আমরা মনে করি যে এটা আমাদের দাবি উত্থাপিত হয়েছে, কিছু আন্দোলন হয়েছে, আলোচনা চলছে, এর মধ্য দিয়েই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা বাস্তবায়িত হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তবে চলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে নভেম্বরে একই মঞ্চ থেকে বড় পরিসরে কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি এই নেতার। যখন সরকার কোনো বিষয়ে গলিমিশি করে তখন ময়দানের থেকে চাপ দেওয়া হয়, তারপর হয়তো তার পরিবর্তন আসে। আমাদের ধারণা ছিল যে দাবিগুলো মূল্যায়ন করবে, বিবেচনায় নিবে, তো আমরা দেখছি যে কোনো মূল্যায়ন করতেছে না, বিবেচনাও করতেছে না। এখন তো আমাদের রাজপথে ছাড়া কোনো পথ দেখতেছি না। সম্ভাব্য সময় এরকম নভেম্বরের আগে পরে আমরা একটা জায়গায় স্পষ্ট হতে পারবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আন্দোলনের মধ্যেও সরকারের জন্য খোলা থাকবে আলোচনার দুয়ার। তবে সরকার উদাসীন থাকলে রাজনৈতিক মিত্রদের সঙ্গী করে মাঠে নামবেন বৃহত্তর কর্মসূচি নিয়ে। একটা পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে এটা নিষ্পত্তি হওয়া সম্ভব। অভিন্ন কর্মসূচিতে যেসব দল আমরা একমত হয়েছি, আমরা আবার এইসব দলের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা করি পরবর্তী করণীয় কৌশল কর্মসূচি কোন দিকে আমরা যাব, দেন উই উইল ডিসাইড, এবং এই কর্মসূচির সুফল আমরা ইনশাআল্লাহ পাবো। 9 দিন গণসংযোগের পর অক্টোবরের মাঝামাঝিতে রাজধানীতে পৃথক সমাবেশ করবে ইসলামী দলগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। এ সময় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। সময় সংবাদে আরও থাকছে। ভূমি অফিসগুলো যেন দুর্নীতির আখড়া, দালালের দৌরাত্মে মাসের পর মাস ঘুরেও মেলে না সেবা, টাকা দিলেই তড়িৎ গতিতে সমাধান, অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে কল্পারম্ভ আর নবমী বিহিত পূজায় মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা। দেবীর চরণে 108টি করে প্রদীপ ও পদ্ম ফুল অর্পণ করে 16 উপাচারে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধূপের গন্ধ ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। দেখতে দেখতে শেষ হচ্ছে দুর্গাপূজা, তাই তো মন ভরে ত্রিনয়নকে দেখছেন সবাই। ঢাক, ঢোল, কাসর, ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ আর আলোক ঝলমলে মণ্ডপ সব মিলিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের উচ্ছ্বাস। মহানবমীতে দেবীর চরণে 108টি প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করেন পুরোহিত। উপাচারে হয় ত্রিনয়নী আরাধনা। ধূপের গন্ধে ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। শেষ মুহূর্তে প্রাণ ভরে দেবীর দর্শন করছেন ভক্তরা, জানাচ্ছেন নিজের মনের সব আশা আকাঙ্ক্ষা। প্রার্থনা দেশের সবকিছু যেন সুস্থ ঠিকভাবে চলে, স্বাভাবিক হয়ে যায়। মা তো দশভুজা, মা যেন সব তার সন্তানকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে। সমাজে যে অসুর, সেই বিষয়গুলোকে অবসানের মধ্য দিয়ে দেবী দুর্গা শুভ সূচনা করেছেন।
শাস্ত্রমতে মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে ভক্তদের ঐশ্বরিক ও পার্থিব আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি অজ্ঞতা দূর করেন ত্রিনয়নী। সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। হে দ্রুমরুজন সংসন্ন পরিবারিত তমন্ময় বলাদষ্টং কেশকর্ষণ বিপ্লব তৎপরিত্রাণ অদগচ্ছিত দেবী দৃষ্টিহর করে সহস্র। এবার পালকিতে করে স্বর্গে ফিরবেন দেবী দুর্গা। বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মর্তে দেবী অসুর বিনাশ করে আবারও ফিরবেন স্বর্গালোকে। শুভ শক্তি প্রতিষ্ঠা করে দেবী যেন বিদায় নেয়, এমনটাই আশা ভক্ত অনুরাগীদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। বসুন্ধরা আবাসিক এলাকায় রৌনক নিয়ন্তা, রাজশাহীতে মওদুদ রানা এবং কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। শুরুতেই সরাসরি যাচ্ছি মাইমুনার কাছে। মাইমুনা, আশ্বিনের নবম তিথির প্রায় শেষক্ষণে মহানবমীর এই মুহূর্তে আসলে মণ্ডপে ভক্তদের আনাগোনা আরও ক্রমেই বেড়ে চলেছে। যদিও আসলে মণ্ডপ ঘুরে যতটুকু ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে যে ইতোমধ্যে আসলে তাদের প্রাণে বিদায়ের যে সুর সেটি আসলে বেজে উঠেছে। কেননা আগামীকাল যেহেতু বিজয়া দশমী, তাই তারা বলছেন যে আসলে আনন্দ আর বিষাদ দুয়ের মিশেল এখন দেখা যাচ্ছে মণ্ডপ ঘুরে। যদিও ভক্তদের এই মুহূর্তে আসলে ভক্তরা দেবীর চরণে আসলে চরণামৃত নিচ্ছেন এবং অঞ্জলি প্রদান করছেন, অন্যদিকে আসলে পুরোহিত তাদেরকে আসলে প্রসাদ বিতরণ করছেন। আজকের এই দিনে সকালে যদিও বিহিত পূজা এবং চণ্ডী পাঠ হয়েছে। নবমী তিথি শুরু হয়েছিল এর আগে আসলে সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে যে সন্ধি পূজা হয় তার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে। আর আজ সকাল থেকে বিহিত পূজা, চণ্ডী পাঠ এবং দেবী চামুণ্ডার পূজা হয়েছে। চামুণ্ডা রূপে আসলে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আজকের এই দিনে চামুণ্ডা রূপে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা, যিনি আসলে মহিষাসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধের চূড়ান্ত রূপ ধারণ করেছিলেন। আর এই জন্য আসলে আজকের দিনে দেবী দুর্গা যে ভয়ানক রূপ ধারণ করেছিলেন, যাতে করে আসলে তারা কৃষ্ণমূর্তি ধারণ করেছিলেন। আর এই মুহূর্তে যদিও ভক্তকুল এবং সকলে জানাচ্ছেন যে যতই বেলা গড়াচ্ছে, যদিও আজকে আসলে সরকারি ছুটির দিন প্রথমবারের মতো নবমীর দিনে, তাই এই মুহূর্তে ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর এবং সবচেয়ে আড়ম্বর যে অনুষ্ঠানটি মহা আরতি তা আসলে রাত 8টায় শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে বসুন্ধরা পূজা মণ্ডপে রয়েছেন আমার সহকর্মী রৌনক, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। আজ মহানবমী, শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন। আগামীকাল দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবং এ কারণেই কিন্তু মন্দিরে মন্দিরে বাজছে বিদায়ের ঘণ্টা এবং ভক্ত অনুরাগী যারা রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা, তাদের কিন্তু আসলে মন ভারাক্রান্ত, তাদের মনে বিষাদের সুর বাজছে। কারণ আগামীকাল দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন স্বামীর কাছে দোলায় চড়ে। এবং আমরা দেখেছি যারা ভক্ত অনুরাগী রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, তারা কিন্তু তারা বলছিলেন এই যে উৎসব মুখর একটি পরিবেশ এবং এই উৎসবের আনন্দের পাশাপাশি কিন্তু আসলে একটা ভারাক্রান্ত একটা পরিবেশ এবং একটি তাদের মন, তারা আসলেই খুবই কষ্ট পাচ্ছেন যে একটা বছর পর যে দেবী দুর্গা আসেন মর্তে এবং ভক্তদেরকে যে এই যে কাঁদিয়ে যে আসলে চলে যান, এটির জন্য কিন্তু তারা আসলে তাদের মন খুবই ভারাক্রান্ত। এবং আমরা দেখেছি যারা আসছেন, যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন এই যে দেবী যে মর্তে আসেন, মানুষের মধ্যে যে ক্রোধ, লালসা, হিংসা এগুলো রয়েছে, এগুলো আসলে দেবী দুর্গার বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু
আসলে পৃথিবী থেকে দূর হবে এবং ভ্রাতৃত্বের বন্ধন, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এবং পৃথিবী তারা দেখতে চান এবং তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গার এই যে বিসর্জনের মধ্য দিয়ে পুরো বিশ্ব জুড়ে যে হানাহানি সংঘাত যুদ্ধ রয়েছে এগুলো কিন্তু আসলে আবার বন্ধ হয়ে যাবে এবং ফিরে আসবে শান্তি। তো এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন সহকর্মী মওদুদ রানা, আমরা সেখানকার শারদীয় দুর্গাপূজার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সিটি অফ জয় কলকাতা কিন্তু গত কয়েকদিন ধরে অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে দেবী পক্ষর শুরু এবং মহালয়ার মধ্য দিয়ে কিন্তু কলকাতা শহর কার্যত দুর্গা পুজোর শহরে পরিণত হয় এবং কলকাতা এবং বৃহত্তম কলকাতা শুধু নয়, এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এক নাগাড়ে 21 সেপ্টেম্বর থেকে মহালয়ার পর থেকে উত্তর দক্ষিণ মধ্য কলকাতার মণ্ডপগুলোতে এই লম্বা লাইন দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত কিন্তু এই প্রতিমা দর্শনে ব্যস্ত। আজকে এমন একটি দিন যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4 দিনের শারদীয় দুর্গা উৎসবের আজকে একেবারে অন্তিমতম দিন। মহানবমী ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রায় শেষ লগ্নে, আর কয়েক ঘন্টা পর দেবী তার মর্ত থেকে কৈলাসে তার নিজ গৃহে ফিরবেন। স্বাভাবিকভাবেই একদিকে এই গত টানা কয়েকদিন শারদীয় উৎসবের আনন্দ, অন্যদিকে দেবী চলে যাবেন কয়েক ঘন্টা পর। দেবী চলে যাওয়ার আবার বাড়ির মেয়ে আবার তার নিজের বাড়িতে চলে যাওয়ার যে স্বাভাবিক বাড়ির মা ছেলেরা বা স্বজনদের মধ্যে যে একটি শোক বা কষ্টের ছাপ, সেটি কিন্তু আমরা দেখেছি যে কলকাতার দর্শনার্থীদের মধ্যে রয়েছে। আপনি জানেন যে কলকাতা এবার বৃহত্তম কলকাতায় প্রায় ৩,৫০০ মণ্ডপে পুজো হচ্ছে, আর রাজ্য জুড়ে পুজোর সংখ্যা প্রায় ৪৫,০০০। আমি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক এই পুজো মণ্ডপের সামনে রয়েছি। আমি এর আগেও বলেছি যে উত্তর এবং দক্ষিণ কলকাতা কোন কলকাতার পুজো মণ্ডপের ভিড় কিভাবে টানতে পারেন সেই ভিড়ের প্রতিযোগিতা কিন্তু পুরো আমরা দেখেছি 21শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন থেকে কিন্তু শুরু হয়। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে কিন্তু উত্তর না দক্ষিণ, পূর্ব না পশ্চিম, আসলে জয় হয় দর্শনার্থীদের এবং আসলে জয় হয় দুর্গাপুজোর শারদীয় উৎসবের উন্মাদনার। তো এই ছিল আমার কাছে মহানবমীর একেবারে সন্ধ্যার সময় ধর্মীয় আচারেরও প্রায় অন্তিম আর রাত পোহালেই দশমী এবং দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে দেবী কৈলাসে ফিরবেন। তো এই ছিল আমার কাছে উত্তর কলকাতা জগৎ মুখার্জি পার্কের সামনে থেকে পুজো সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। মহানবমীর খবর জানাচ্ছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য, এবং এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সহকর্মী রৌনক নিয়ন্তা, এবং তার আগে ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিয়েছিলেন মাইমুনা হায়দার চৌধুরী, এবং রাজশাহীর আমাদের সহকর্মী মওদুদ রানার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারিনি। রাজধানীর 10টি ঘাটে কাল বিসর্জন হবে দুর্গাপূজার 254টি মণ্ডপের প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির 7,000 সদস্য। আর বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে টহল দেবে নৌ পুলিশ ও কোস্টগার্ড। মাসুদুর রহমানের রিপোর্ট। বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গাপূজায়। ভক্তদের কাঁদিয়ে বৃহস্পতিবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবার রাজধানীতে 254টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর 10টি ঘাটে। সবচেয়ে বেশি হবে বিনা স্মৃতি স্নান, ওয়াইজ ও নবাববাড়ি ঘাটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে রাজধানীর বেশিরভাগ মণ্ডপের প্রতিমা কড়া নিরাপত্তায় আনা হবে ঢাকেশ্বরীতে। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে যাবে বিনা স্মৃতি স্নান ঘাটে। আর বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে 4,500 পুলিশ সদস্য। স্ট্যান্ড বাই থাকবে বিশেষায়িত ইউনিট, সোয়াট, বোম ডিসপোজাল ও কেনাইন। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2,400 ফোর্স মোতায়েন থাকবে। এই উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। পুলিশের পাশাপাশি বিসর্জনের নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাবও। 94টি টহলের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত থাকবে তারা। গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আর যদি
সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে, সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া মাঠে রোবাস্ট পেট্রোলিং এ থাকবে পর্যাপ্ত সেনা সদস্য, ঘাটে ঘাটে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি। ভবিষ্যতেও আশা করি আমরা সাম্য এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে যে যার মতো যার যার ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারব। প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি রোধে তৎপর থাকবে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যদি ঘটেও যায় তারপরে যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি, যে আমাদের ডুবুরি দল আছে, আমাদের বোট টিম আছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে। রাজধানীর বাইরেও বিসর্জন ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, সেনা, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের 3.5 লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজার টানা ছুটিতে সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় জমিয়েছেন লাখো ভ্রমণ পিপাসু। বৃষ্টি, ঝোড়ো বাতাস কিংবা উত্তাল সাগর কিছুতেই থামছে না তাদের আনন্দ উল্লাস। সতর্ক অবস্থানে রয়েছে লাইফ গার্ড কর্মীরা। সাগরের ঢেউয়ের মতোই ভ্রমণ পিপাসুদের আগমনে সরব কক্সবাজার। প্রকৃতির বৈরী আচরণকেও উপেক্ষা করে পর্যটকরা খুঁজে নিচ্ছেন আনন্দ। মেঘলা আকাশ, ঝড়ো হাওয়া কিংবা টানা বৃষ্টি, কোনো কিছুরই তোয়াক্কা করছেন না ভ্রমণ পিপাসুরা। দুর্গাপূজার ছুটি ঘিরে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন সৈকত শহর কক্সবাজারে। সৈকতের প্রতিটি পয়েন্টে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। বালিয়াড়ি কিংবা নোনাজল, সবখানেই উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন পর্যটকরা। সমুদ্র আজকের পরিবেশটা খুবই ভালো, খুবই চমৎকার। বৃষ্টি হচ্ছে প্লাস সমুদ্র, এটা আলাদা একটা অনুভূতি। ঘুরতে এসেছি, আমার খুব ভালো লাগছে। বিচ পার, মানুষজন, বাইক আছে, ঘোড়া, সবকিছু মিলে অনেক আনন্দময়। আমার হাজবেন্ডের সাথে এসেছি, এই জায়গায় অবশ্যই ভালো লাগছে। তবে এমন আনন্দের মাঝেও রয়েছে কিছুটা সংখ্যা। লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সৈকতে টাঙানো হয়েছে সতর্ক বার্তা হিসাবে লাল পতাকা। তহবিল সংকট এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় 1 অক্টোবর থেকে লাইফগার্ড কার্যক্রম বন্ধ হওয়ার কথা ছিল। তবে জেলা প্রশাসনের হস্তক্ষেপে আপাতত সেবা চালু রাখা হয়েছে, যা স্বস্তি এনে দিয়েছে পর্যটকের মাঝে। এখানে 101 শতাধিকের উপরে লাইফগার্ডের দরকার, সেখানে সাধারণ জন কিছু করতে পারছে না। লাইফগার্ড আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনকে ধন্যবাদ এই ব্যবস্থাটা আবার পুনরায় চালু করার জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করছি পর্যটকদের বিপজ্জনক স্থানে নামতে না দিতে। উদ্ধার সামগ্রী সরঞ্জামগুলো আশেপাশে রাখছি এবং উদ্ধার কার্যক্রমটা আমরা চলমান রেখেছি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, টানা ছুটির কারণে কক্সবাজারে ভিড় করেছে লাখো পর্যটক। তাদের নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ছাড়াও সক্রিয় রয়েছে সি সেফের 27 সদস্যের একটি লাইফগার্ড দল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলছে দোকানপাট। সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা। সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল রয়েছে। টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। মানমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। দোকানপাটও খুলতে শুরু করেছে। কয়েকদিন ধরে আটকা ছিল, আমরা যেতে পারি না। এখন পরিবার যেহেতু স্বাভাবিক আসছে, সেহেতু আমরা আবার যাচ্ছি। খাগড়াছড়ি টু চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমাদের কোনো সমস্যা হইতেছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছি। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভারী বৃষ্টিতে পানি জমে যায় রাজধানীর বিভিন্ন সড়কে। পানি ঢুকে সড়কে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েন নিউ মার্কেটের ব্যবসায়ীরাও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও জমেছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। আরও 3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জলমগ্ন সড়ক পার হওয়ার চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় মোটরসাইকেল। একই অবস্থা আজিমপুর সড়ক ব্যবহারকারীদের। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিললেও ঘুম ভাঙতেই জলাবদ্ধতার চিরচেনা দুর্ভোগে রাজধানীর আরমানিটোলা, ধানমন্ডি 27, নিউ মার্কেট এলাকা, মিরপুর, জুরাইন, বক্সিবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। বহুত দুর্ভোগ, অনেক অসুবিধা হইতেছে আমাকে। এটার কোনো কেউ দায়িত্ব নেয় না। আসছিলাম নিউ মার্কেটে একটা জিনিস কিনতে, দোকান থেকে বন্ধ। দুর্গাপূজার ছুটি থাকায় সড়কে যান চলাচল কম থাকলেও জরুরি প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকে। রিকশা, ভ্যানে কিংবা পানি মারিয়ে পথ পার হন তারা। ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে বেশ কিছু গাড়ি। ভারী বৃষ্টিতে কেবল রাস্তাঘাটই ডোবেনি, তলিয়েছে হাসপাতালও। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ থেকে শুরু করে পুরো মেডিকেল এলাকার বিভিন্ন স্থানে জমে পানি। ভোগান্তিতে পড়েন রোগী, স্বজনরা। সিরিয়াস রোগী আসলো, এই পানির জন্য অনেকে গার্জিয়ানরা যাইতে পারতেছে না। ঢাকা মেডিকেল যদি এই অবস্থা থাকে তাহলে রোগীরা কিভাবে আনবো আর কিভাবে কি করব। নিউ মার্কেটের চারদিকেও দেখা যায় থই থই পানি। পাম্প বসিয়ে দোকান থেকে পানি নিষ্কাশন করেন ব্যবসায়ীরা। এই দোকান খুলি আমরা 10টা বাজে, 1টা বাজে এখন দোকান খুলতে পারতেছি না, আমাদের ব্যবসায়িক প্রবলেম হইতেছে না। পানি বেশি হওয়ার কারণে এখান থেকে বোতলগুলো সব ভেসে গেছে, এখন বোতল উনি খুঁজে বেরোচ্ছে। আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই এই ভারী বৃষ্টি, যা আরও 3 দিন অব্যাহত থাকবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল সন্ধ্যার সময় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপ আজকের সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত এইরকম বজ্র মেঘ এবং অন্যান্য মেঘমালা তৈরি বাংলাদেশের অভ্যন্তরে অব্যাহত থাকবে। এদিন কেবল রাজধানীতেই 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকার বিভিন্ন সড়কের এই জলবদ্ধতাই বলে দেয় কতটা অসহায় এই নগরবাসী। একটু ভারী বর্ষণেই এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয় এই শহরের বাসিন্দাদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ ঘোষণা, প্রাণহানি বেড়ে 69, আহত শতাধিক, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। এবার রাজশাহী বিভাগের খবর। রাজশাহীর ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্ম্যে অসহায় সেবা প্রত্যাশীরা। ভূমি অফিসগুলোর শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরে ভুক্তভোগীদের ঘোরাচ্ছেন মাসের পর মাস। তবে দালালদের টাকা দিলেই মিলছে সেবা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান পাপুর। ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া ইউনিয়ন ভূমি অফিস। অভিযোগ আছে, প্রতিদিন এই অফিসে সেবা নিতে আসা অধিকাংশ গ্রাহককে সেবা দেন গিয়াস ও শামীম নামের 2 দালাল। একথা স্বীকার করেছেন অফিস সহায়ক মাহফুজুর রহমান। এমনকি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমা আক্তার গিয়াসের মোটরসাইকেলে করে এলাকায় ঘুরে ঘুরে জমির তদন্তের কাজ করেন। গিয়াস আমাকে হেল্প করে না, আমি কোনো জায়গা যদি চিনতে না পারি তাহলে অনেকে বলি আপনি আমাকে লোকেশনটা চেনাই। অভিযোগ রয়েছে, রাজশাহীর 9টি উপজেলার বেশিরভাগ ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে দালালদের রয়েছে সখ্যতা। তাই খাজনা খারিজ ও নামজারি করতে আসা গ্রাহকদের হয়রানির শিকার হতে হয় পদে পদে। খোলায়ও টাকা চাই, এই মনে করেন যে খোলায়ও টাকা চাই। টাকা দেওয়ার পরে যদি কাজ হয় তাও ভালো লাগে। প্রচুরই ঘুরতে হয়, স্যান্ডেলের তলা পর্যন্ত ক্ষয় হয়ে যায় থেকে। দুর্নীতির জগতে এরা হয়েছে যে এখন গডফাদার বললেই চলে। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমার সঙ্গে বিভিন্ন জায়গায় জমির তদন্ত করতে যাওয়ার কথা স্বীকার করেন গিয়াস। তবে বেশ কয়েক দফা ফোন দিলেও রিসিভ করেননি দালাল শামীম। চরম ভোগান্তিতে যখন বেকায়দায় সেবা প্রত্যাশীরা, তখন সেবার মান বাড়ানোর বুলি আওড়ান ভূমি বিভাগের সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। দালাল তখনই ঢুকছে হয়তোবা যে সে
নিজে যখন কাজ করতে পারছে না তখন আরেকজনের শরণাপন্ন হচ্ছে এবং সে তার এই অজ্ঞতার একটা সুযোগ নিচ্ছে। আমার এখানে কোনো দালাল সিন্ডিকেট বলতে কিছু নাই। কিছু মানুষ আছে যাদের কাজ হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করিয়া তারা জীবিকা নির্বাহ করে। আমি ওই যে মানুষের যে কাজগুলো করে দিই মিডিয়া হয় এতটুকু, তাছাড়া তহসিলদারের সাথে আমার কোনো দেনা পাওনা বা কোনো ইয়ে নাই। এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। যিনি কর্মকর্তা আছেন তার একটু অবহেলা আছে, বা যিনি যারা কর্মচারী আছেন আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাদের অবহেলা আছে, সেক্ষেত্রে তারা যদি আমাদেরকে জানায় যে কোনোভাবে, আমরা অবশ্যই সেটিকে খুব কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহীতে মোট 46টি ভূমি অফিস রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। 6.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের মধ্যাঞ্চল। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 69 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় অন্যতম ফিলিপিন্স। ভূমিকম্প আর টাইফুন যেন নিত্যসঙ্গী এই দ্বীপরাষ্ট্রে। এর মধ্যে আবারও কেঁপে উঠল দেশটির মধ্য উপকূল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টার দিকে বোগো শহরের উত্তর পূর্বে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি জানায় স্থানীয় ফল্টের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়েছে। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি হলেও 2 ঘন্টা পর্যবেক্ষণের পর তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে। আহতদের চিকিৎসায় হাসপাতালের বাইরে খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। সেবু প্রাদেশিক সরকার জানিয়েছে বান্তায়ান দ্বীপের কাছে একটি বাণিজ্যিক ভবন ও স্কুল ধসে পড়েছে। বেশ কিছু গ্রামের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তা জানান ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও অজানা। ভূমিকম্পের পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণে সহায়তার আশ্বাস দিয়েছে নিউ সাউথ ওয়েলসের সরকার প্রধান। সিডনিতে 2 দিনব্যাপী বিজনেস এক্সপো উদ্বোধন করে তিনি বলেন, যৌথ বাণিজ্য উদ্যোগ দুই দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জানান, আগামীতেও এ ধরনের আয়োজন করে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে চায় তার সংগঠন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিস্তারিত জানাচ্ছেন সানবীর রূপল। অস্ট্রেলিয়ার সিডনির মেসনিক সেন্টারে জমকালো আয়োজনে উদ্বোধন হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো 2025। এই আয়োজনের উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার। এরপর তিনি ঘুরে দেখেন বাংলাদেশি তৈরি পোশাক, পাট সহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শনী। পরে দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ বান্ধব বাংলাদেশি পণ্যের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দুই দেশের যৌথ উদ্যোগে বাণিজ্য সম্ভাবনা এগিয়ে নেওয়া সম্ভব। Bangladeshi Australians are incredibly educated as a group of people. More than 2/3 hold higher education university degrees. Younger than the rest of the population, they're often raising families. এ সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে কাজ করার কথা জানান। Special heartfelt welcome to the Honourable Chris Minns MP, Premier of New South Wales. Premier Minns has been constant source of encouragement and support for us. And we are deeply grateful for the vision and strength they bring to the table. 2 দিনের এ আয়োজনে পণ্য প্রদর্শনী ছাড়াও বিভিন্ন খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে 5টি সেমিনার থাকছে। এছাড়াও আলাদা বিজনেস মিটিং করতে পারবেন ব্যবসায়ীরা। এক্সপোর মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য থেকে উদ্বোধন হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে বিজনেস এক্সপো 2025। সিডনিতে এই এক্সপোর মধ্য থেকে বাংলাদেশি উদ্যোক্তারা জানান দিতে চান আগামীতে অস্ট্রেলিয়ার বাজারে কোন ধরনের পণ্যের প্রসার ঘটাতে চায় বাংলাদেশ। পাশাপাশি এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে যে সেমিনার হচ্ছে সেই সেমিনারগুলো থেকে বাংলাদেশের পণ্য গুণগত মান এবং আগামীতে বিনিয়োগের দ্বার কিভাবে উন্মোচন করা যায় সে বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় পাতানো নির্বাচন আয়োজনের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, মীর হেলাল, রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও। শেষ হয়েও হইল না শেষ। বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হলো বুধবার সকালে। ছুটির দিন রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি 2 থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি 1-এর জেলা বিভাগ এবং ক্যাটাগরি 3-এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। অবশেষে 2 ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম। জানালেন সরে যাওয়ার কারণ। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না। এখন পর্যন্ত 12 ক্লাব সহ 15 জন সরে গেছেন নির্বাচন থেকে, কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি, আরো অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পারছেন না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু, বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। দেয়ার ইজ সামথিং সিভিয়ারলি রং। এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। দিস ক্রিকেট পার্ট ইজ আওয়ার প্রাইড। এটাকে কোন রকম অন্যদিকে কেউ ভাই নোংরামি বলে নিয়ে বলে আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই। ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে। ঠিক আছে, এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে। তামিম তাই বলে গেলেন, বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের, মন্তব্য জাহিদের। বিদেশি গণমাধ্যমে ক্ষমতায় থাকা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা রিজভির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। বললেন, সংগঠন হিসেবে দলটির বিচারের পদক্ষেপ নিচ্ছে ট্রাইব্যুনাল। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে আনন্দময়ী দর্শনে মণ্ডপে মণ্ডপে ভিড়। বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ আপনাকে। বাংলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।